মার্কিন প্রেসিডেন্ট অবশেষে তার ভুল স্বীকার করলেন এবং তিনি বললেন ইসরায়েলকে বাঁচাবার জন্য তাকে যুদ্ধে যেতে হয়েছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে দুটো শর্ত দিয়ে বাকি শর্তগুলো খারিজ করে দিয়েছে। তার মানে আমেরিকা যে ভুল স্বীকার করেছে সেই ভুলের পথে আবার হাঁটছে, অর্থাৎ আরেকটি বড় যুদ্ধের দিকে হাঁটতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ৩ নম্বর গুরুত্বপূর্ণ খবর, লেবাননে হামলা আরো সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বললেন তার বাহিনীকে তিনি আরো জোরদার হামলার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ৩টি রাষ্ট্র দখলে এখন মরিয়া ইসরায়েল। ৪ নম্বর গুরুত্বপূর্ণ খবর, ইমরান খানের সাথে গোপনে দেখা করেছেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান। বলা হচ্ছে আসিফ মনির কি বার্তা পাঠালো সেই বিষয়টি নিয়ে এখন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুরো পাকিস্তান জুড়ে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এই খবরগুলো দেওয়ার চেষ্টা করছি একটা একটা করে। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই, ইমরান খান। পাকিস্তানের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেতার নাম ইমরান খান, যিনি শেষ নির্বাচনে সর্বাধিক আসন পেয়েছিলেন কিন্তু ক্ষমতায় বসতে পারেননি। অর্থাৎ পাকিস্তানের সামরিক ইস্টাবলিশমেন্ট ইমরানকে ক্ষমতায় বসতে দেননি। তার আসন কমিয়ে যারা পরাজিত শক্তি, যারা ইমরান খানের আসনের ধারে কাছেও ছিল না, তাদেরকে বানানো হলো পাকিস্তানের সরকার। অর্থাৎ পাকিস্তান সামরিক বাহিনী যেভাবে চায় সেভাবেই রাষ্ট্র পরিচালিত হয়, সরকার গঠন হয়। এটা আবারও প্রমাণ হয়েছিল। এরপর থেকে ইমরান খান জেল থেকেই তার পুরো লড়াইটা এখন পর্যন্ত টেনে নিয়েছেন। প্রায় ৩-৪ বছর হয়ে গেছে ইমরান খান এই লড়াইটা অব্যাহত রেখেছেন জেল থেকে। আস্তে আস্তে পিটিএর মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে, কারণ পিটিএর যে নেতাগুলো ছিলেন বাইরে, তারা ইমরানের দাবি অনুযায়ী বড় আন্দোলন সফল করতে পারেনি। কিন্তু পাকিস্তান এই মুহূর্তে নতুন এক পথে যাত্রা করেছে, যেখানে ইরান আমেরিকার যুদ্ধে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনির এবং সেনাপ্রধান শাহবাজ শরীফ মার্কিন যুক্তরাষ্ট্রের পছন্দের তালিকার টপে উঠে এসছে। আসিম মনির ভারতকে সরিয়ে পাকিস্তানকে মার্কিন যুক্তরাষ্ট্রের কোলে নিয়ে বসিয়েছেন এবং এখন পর্যন্ত ট্রাম্পের অবস্থা দেখে মনে হয় তিনি ভারতকে ভালোবাসেন, তবে পাকিস্তানকেও একটু বেশি বাসেন। এই নীতিটা তিনি প্রদর্শন করছেন, যদিও স্বার্থের ক্ষেত্রে তিনি ভারতকেই অগ্রাধিকার দেন পাকিস্তানের চেয়েও বেশি। যেমন ভারত রাশিয়া থেকে তেল নিতে পারে, কিন্তু পাকিস্তান নিতে পারে না। পাকিস্তানকে সেই কাজটা করতে দেবে না তারা। এই একটা অবস্থা, অর্থাৎ পাকিস্তানকে ব্যবহারের জন্য রাখা হয়েছে টিস্যুর মতো। তো আসিফ মনির বুঝতে পারছেন যে ইমরান বিহীন এই রাষ্ট্রে তিনি খুব ভালো একটা পাকিস্তান উপহার দিতে পারছেন না। তিনি ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছেন, তিনি অর্থ লুটপাট করতে পারছেন, বা সামরিক ঊর্ধ্বতন অফিসাররা প্রচুর অর্থ লুটপাট করতে পারছেন, তারা ক্ষমতায় বসে থাকতে পারছেন, নাম ফোটাতে পারছেন, নাম ছড়াতে পারছেন, রাষ্ট্রকে কিছু দিতে পারছেন না। কারণ ইমরানের আমলের পর থেকে, ইমরানকে জেলে ঢোকাবার পর থেকে ক্রমান্বয়ে পাকিস্তান অস্থির শুধু নয়, অর্থনৈতিকভাবে একেবারে পাকিস্তান ধ্বংসের শেষ কিনারায় পৌঁছে গেছে। বাংলাদেশের অর্ধেক রিজার্ভও এখন পাকিস্তানে নাই, বুঝতে পারছেন? তো এমন অবস্থায় আসিম মনির এটুকু বুঝতে পারছেন যে ইমরানের সাথে তিনি লড়াইটা করে দেশের ১২টা বাজিয়ে ফেলেছেন। আঞ্চলিক ভাষায় বলতে হবে গম এনে দিয়েছে পাকিস্তানকে। এরই খারাপ শব্দটা বলতে চাইনি, এটার জন্য সরি বলছি, ১২টা বাজিয়ে দিয়েছে। তো বলা হচ্ছে যে আসিফ মনিরের প্রিয় একজন অফিসার, সাবেক সেনাপ্রধান আশফাক পারভেজ কিয়ানি, তিনি গোপনে আডিয়ালা জেলে ইমরান খানের সাথে দেখা করেছেন। এই তথ্যটি আমার এক পাকিস্তানের বন্ধু সাংবাদিক দিয়েছেন। এটা আমি ক্রস চেক করেছি এবং বর্তমানে পাকিস্তানের বেশ কিছু গণমাধ্যম এটাকে খুব জোরে সোরে প্রচার করছে এবং পাকিস্তানের সাংবাদিক ব্লগাররা এটা নিয়ে বেশ আলোচনা করছেন যে আসিফ মনির তার পছন্দের বড় ভাই, কারণ আসিফ মনির তো রানিং সেনাপ্রধান, পূর্বে যিনি ছিলেন আশফাক পারভেজ কিয়ানি, তাকে দিয়ে ইমরান খানের কাছে কিছু বার্তা পাঠিয়েছেন। ইমরান খান সে বার্তায় না বলে দিয়েছে, বলছেন আসিফ মনির এই চেয়ারে থাকলে তিনি কোনোভাবে জেল থেকে বের হবেন কি হবেন এটা নিয়ে তার কোনো টেনশন নেই,
বাট এই ভঙ্গুর পাকিস্তান তিনি দেখতে চান না। ইমরান খানের এক বাক্যের কথা হলো, আমি যে পাকিস্তান গড়তে চাই আমাকে সেই পাকিস্তান গড়তে দিতে হবে, সেখানে সামরিক বাহিনী রাজনৈতিক কোনো হস্তক্ষেপ করতে পারবে না। কারণ সামরিক বাহিনী রাজনৈতিক হস্তক্ষেপের জন্য ক্রমান্বয়ে পাকিস্তান নিচের দিকে যাচ্ছে আর ভারত উপরের দিকে যাচ্ছে। এবং আর ঠিক এই মেসেজটি আসিম মনির জেনে আরো ক্ষিপ্ত হয়েছেন বলা হচ্ছে। তাই গিলগিট বালুচিস্তান এবং আজাদ কাশ্মীরে আসছে যে নির্বাচন, সেই নির্বাচনে পিটিআইকে ব্যাপক চাপের মধ্যে রেখেছে সেনাবাহিনী এবং সেনাবাহিনীর কোর কমান্ডাররা যারা এই বালুচিস্তান বা আজাদ কাশ্মীরে অবস্থান করছেন, তারা পিটিআইকে হারাবার জন্য সব রকম কারচুপি চেষ্টা করছেন। এই অভিযোগও পিটিআইয়ের পক্ষ থেকে এসেছে। তো এই মুহূর্তে একটি কথাই বলা যাচ্ছে যে ইমরান খানের সাথে আপোষ করতে চান আসিম মনির, কিন্তু ইমরান খান আপোষ করবেন না। আমরা দেখতে চাই শেষ পর্যন্ত আসলে কি হয়, মানে ছাড়টা কি ইমরান দেবেন না আসিম মনির দেবেন, সেটা হয়তো সামনের পরবর্তী কোনো খবরে আমরা জানাবো। বাট ইমরান খানের সাথে আপোষ করতে চাচ্ছে, এই বিষয়টি এখন পুরো পাকিস্তানের গণমাধ্যমে এসছে। দর্শক, আসছি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সাফ জানিয়ে দিয়েছেন সকল শর্ত বাতিল। তোমরা এ যাবৎ যতগুলো শব্দ দিয়েছ, আপনার ওই শব্দটা মাঝ বলা ঠিক হয়নি। আমি তো জানি, আমি যেন সরি বলেছি শব্দটা এরকম বলা উচিত, কিন্তু এরকম বলেছি। তো এখন যে বিষয়টি তৈরি হয়েছে সেটি হলো, ট্রাম্প ইরানকে বলছেন যে তুমি যে আমাকে 14-15টা শর্ত দিয়েছো, সকল শর্ত বাতিল। দুটো শর্তে তুমি রাজি থাকলে আমি হরমুজ বা গালফ কি বলে ওমান সাগর থেকে আমার বহন নিয়ে চলে যাব, যুদ্ধ বন্ধ হয়ে যাবে, তোমার শর্ত মেনে নেওয়া হবে। এই দুটো শর্ত না মানলে তোমার সাথে আমার আসন্ন যুদ্ধ খুব ভয়াবহ হবে, আর কোনো কথা নাই। বাকি সকল শর্ত খারিজ। কে বলছে? ডোনাল্ড ট্রাম্প। দুটো শর্ত কি? হরমুজ থেকে তুমি কোনো টোল নিতে পারবে না এবং এখান থেকে তুমি চলে যেতে হবে, তোমাকে, এটা আন্তর্জাতিক জলসীমা থাকবে। 2, তুমি নিউক্লিয়ার মিসাইল কিংবা অ্যাটম বোমা বানাতে পারবে না। এই দুটো শর্তে তুমি রাজি হও, আর কিছু লাগবে না। আমি সব গুটিয়ে বস্তা বেঁধে ব্যাগ গুছিয়ে আমার বাহিনী নিয়ে চলে যাব। বাগের গালিবাফ ইরানের স্পিকার বলছেন, ইরান তার সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার একতিল ছাড়বে না। এই জন্য ইরান 1000 বছর যুদ্ধ করতে প্রস্তুত, কারণ ইরানের 1000 বছরের ঐতিহ্য রয়েছে, এটা পৃথিবী জানে। তার মানে কি বুঝলাম? স্পিকার বাগের গালিবাফ কি বললেন, আর তার মানে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর তার মানে যুদ্ধ আসন্ন। আবার আটকে গেলাম। মাঝে মাঝে আমি আটকে যাই, বুঝছেন, ফ্রিজ হয়ে যায়। কেন ফ্রিজ হয়ে যায় জানি না। আপনারা একটু ধাক্কা দিবেন আমাকে, হ্যাঁ? আমি আটকে যাই, তো আমাকে ধাক্কা দেবেন। তো এই মুহূর্তে যে জায়গাটা তৈরি হলো, তো বাগের গালিবাফ যেটি বললেন, ইরান তার সার্বভৌমত্ব বা তার জনগণের অধিকার একতিলও ছাড় দেবে না। অধিকার বলতে তিনি বুঝিয়েছেন হরমুজ প্রণালীর টোলটা ইরানের অধিকার। পৃথিবীর প্রতিটি দেশ তার জলসীমা থেকে টোল নিতে পারলে ইরান কেন পারবে না? তিনি পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে বুঝিয়ে দিলেন যে টোল ইরান নেবে এবং নিউক্লিয়ার বোমা ইরান বানাবে না। এই ব্যাপারে আমরা তোমাদেরকে কথা দিতে পারি। অর্থাৎ ট্রাম্প বলছে যে ইরান আমাকে কথা দিয়েছে তারা নিউক্লিয়ার বোমা বানাবে না। ইরান কিন্তু বলছে না যে আমরা এই কথা তাকে দিয়েছি। ইরান নিজে বলছে যে আমরা শান্তির জন্য আমরা নিউক্লিয়ার নিয়ে কাজ করছি। শান্তি মিনস আমরা পাওয়ার প্ল্যান্ট বানাবো, আমরা মানে মানুষের চিকিৎসার জন্য যে ইউরেনিয়ামের প্রয়োজন সেই বিষয়ে আমরা কাজ করছি। আমরা তো পূর্বেই বলছি, 40 বছর ধরে বলছি যে আমরা নিউক্লিয়ার বোমা বানাবো না। তোমরা শুধু বলছো বানাচ্ছি, কোথায় আমরা বানিয়েছি? কিন্তু এই মুহূর্তে
ইরান আর এই কথাটি বলছে না। ইরান এই মুহূর্তে নিউক্লিয়ার নিয়ে কথাই বলছে না। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে ইরান তলে তলে কাজ সেরে ফেলেছে। এখন তারা বলছে আমরা ইউরেনিয়াম নিয়ে কথাই বলবো না। আগে বলতো বানাবো না, এখন বলছে আমরা ইউরেনিয়াম নিয়ে কথাই বলবো না, আর ইউরেনিয়াম কোনো দেশে দেবই না। এইটাই ভয় পাচ্ছে ট্রাম্প যে আসলে তলে তলে ইরান কি করছে। আজ ফক্স নিউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার একটা ইন্টারভিউ দিয়েছেন। সেখানে কয়েকটা উল্লেখযোগ্য কথা তিনি বলেছেন। তিনি বলেছেন লেবানন, ইরাকে আমেরিকা যে যুদ্ধ করেছে এটা ছিল তাদের ভুল সিদ্ধান্ত। আজকে ইরাক দেখে বা ইরাকের দিকে তাকালে মনে হয় আমেরিকা কত বড় ভুল করেছে। মানে ইরাক যুদ্ধের এত বছর পর মিলিয়ন মিলিয়ন মানুষকে মেরে আজকে ট্রাম্প বলছেন, যদিও তখন ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন না, অন্য কেউ ছিলেন, বুশ টুশ ছিলেন আর কি। তিনি আজকে মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করলেন যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ভুল ছিল। এতগুলো মানুষ মেরে তারা এখন ভুল স্বীকার করছেন, ওই মানুষগুলো কি আর ফিরে আসবে? শুধু এইটুকু নয়, ট্রাম্প বলছেন ইরানে হামলা করা তার ভুল ছিল। এই ফক্স নিউজটা কাদের জানেন? এটা রিপাবলিকান বা ট্রাম্পের অনুসারী একটি মিডিয়া। আমেরিকার যত মিডিয়া আছে, বিবিসি, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, এই যারা যারা আছে এরা কিন্তু ট্রাম্পকে কম বেশি বাস দেয়, কিন্তু ট্রাম্পের পক্ষের কথাগুলো সবসময় ফক্স নিউজ প্রচার করে, দেখবেন আপনারা। যেমন বাংলাদেশে একসময় আওয়ামী লীগের গণমাধ্যম ছিল জনকণ্ঠ, প্রথম আলো, যুগান্তর, সমকাল, ভোরের কাগজ, আজকের কাগজ, এগুলো সব ছিল আওয়ামী লীগের। আর জামাতের বা বিএনপির পক্ষে যারা কথা বলতো তারা ছিল কে? ইনকিলাব, নয়া দিগন্ত আর দিনকাল। দিনকাল তো বাংলাদেশের কেউ কখনো একটা কিনে পড়ছে এরকম রেকর্ড নাই। একটু ভালো ছিল নয়া দিগন্ত। ইনকিলাব পত্রিকাও কেউ কিনে পড়ে না, এটার নাম এখনকার যুবকরা জানেই না। একসময় পত্রিকাটার খুব মান ছিল, এই পত্রিকাটা দেশের জন্য ভালো ভূমিকা রাখতে পেরেছিল। পরক্ষণে এই পত্রিকাটি কিছুটা আওয়ামী লীগের সাথেও আঁতাত করে ফেলেছিল। এখন এই পত্রিকাটির অবস্থা একেবারে, মানে পত্রিকার জগতে সবচেয়ে নিচে, দিনকাল আর ইনকিলাব কেউ কিনে পড়ে না। তো এই পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে ইরানে হামলা করা আমাদের ভুল ছিল, আমাদের এটা বোকামি ছিল, আমরা একটা বোকামি করেছি বা একটা বোকামিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। এই শব্দটা কখন বলছেন ট্রাম্প? যখন তিনি স্টিল যুদ্ধে আছেন এবং তিনি প্রেসিডেন্ট। পরে গিয়ে বই লিখছেন না, স্টিল বলছেন। 3 মাস 4 মাসের মাথায় ট্রাম্প বলছেন এটি আমার ভুল ছিল, বোকামি সিদ্ধান্ত ছিল, বোকামি করা হয়েছে, এই কাজটি বোকামি বলছেন তিনি। তিনি বলছেন 9 মাস আগে আমরা B2 বোম্বার দিয়ে যে আমরা ইরানে হামলা করেছি এবং ইরানের নিউক্লিয়ার প্রজেক্ট যে ধ্বংস করেছি, যদি এটা না করতাম আজকে ইরান তার নিউক্লিয়ার বোমা বানিয়ে ফেলতো। শুধু তাই নয়, আজকে মধ্যপ্রাচ্যে ইসরায়েল নামক কোনো রাষ্ট্র থাকতো না, ইরান এটিকে খেয়ে ফেলতো, হজম করে ফেলতো। ইসরায়েলকে বাঁচাবার জন্য আমাদের এই যুদ্ধটা করতে হয়েছে। কে বলছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফক্স নিউজে। অর্থাৎ তার এই সরল স্বীকারোক্তি কয়েকটা বিষয়কে ইঙ্গিত করছে। এক, ইসরায়েলকে বাঁচাবার জন্যই তিনি ইরানে হামলা করেছেন, আমেরিকান কোনো স্বার্থ নেই, যার কারণে আমেরিকা বা আমেরিকার এস্টাবলিশমেন্ট বা আমেরিকার কংগ্রেসম্যান, রিপাবলিক হই কংগ্রেস বলি, সিনেটর, কেউ এই যুদ্ধটা চাইছে না। এবং পেন্টাগন, মার্কিন সামরিক সদর দপ্তর, তারাও এই যুদ্ধ চাইছে না, কারণ এই যুদ্ধটা আমেরিকার একতিলও স্বার্থ নেই, পুরোটা ইসরায়েলের স্বার্থ। তো ইসরায়েলের জন্য আমেরিকা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে যুদ্ধে নেমেছে, অজস্র সামরিক অস্ত্র হারিয়েছে, যুদ্ধ বিমান, ড্রোন, মিসাইল শেষ হয়েছে, প্রচুর সেনা মারা গেছে। মধ্যপ্রাচ্যের 16টি মার্কিন ঘাঁটিকে ধ্বংস করেছে একটা ভুল সিদ্ধান্তে। ট্রিলিয়ন ডলার খরচ হয়ে গেছে আমেরিকার একটা ইসরায়েলের জন্য। তিনি বলছেন এই সিদ্ধান্তটা ভুল। তার মানে এটা কি? তারা ইরান সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না, যে ইরান
কোন লেভেলে পৌঁছে গেছে। বলা হচ্ছে ইরান তার যুদ্ধবিরতির পর সামরিক খাতকে এতটা পাওয়ারফুল করেছে যে আমেরিকার গোয়েন্দা তথ্যের আলোকে প্রেসিডেন্ট ট্রাম্প বারবারই সিদ্ধান্ত নিয়ে পেছনে চলে যাচ্ছেন। ইরানে হামলা করবেন কি করবেন না। বারবার আমি ফ্রিজ হয়ে যাচ্ছি কেন ভাই বুঝতে পারছি না। আমার লুকটা থাকে যখন ক্যামেরায়, তখন আমি আমার মনিটরটা অনেক সময় দেখি না। যখনই মনিটরে চোখ পড়ে তখন দেখে আমি ফ্রিজ হয়ে গেছি। মাঝে মাঝে ইন্টারনেটের বিভিন্ন প্রবলেমের জন্য এটা হয়। ওকে ভাই, আপনি নাই কি নাই হয়ে গেছেন? আহারে ভাই, আমি তো নাই হয়ে গেলাম, আবার কিভাবে ফিরে আসলাম? তো এখন এই পরিস্থিতির মধ্যে যে দুর্দান্ত কিছু খবর এসছে সেটা হলো ইরান 1000 রকেট বা মিসাইল তার আন্ডারগ্রাউন্ডে প্রস্তুত রেখেছে আমেরিকাকে প্রতিহত করার জন্য। মানে আমেরিকা যদি ইরানে কোন রকম মিস অ্যাডভেঞ্চার করে, অ্যাটাক করে, প্রথম দফায় 1000 মিসাইল তারা রেডি রেখেছে আন্ডারগ্রাউন্ডে, এবং এগুলো দিয়ে তারা প্রথম ইরানকে শত্রুকে মোকাবেলা করবে, এটা ইরান বলছে। বিভিন্ন কয়েকটা সূত্রের খবরে আসছে। প্লাস 50 আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটিস রিভিল করে ফেলেছে ইরান। মানে আমেরিকা আক্রমণ করে ইরানের যেই আন্ডারগ্রাউন্ড মিসাইল স্টোরেজগুলোকে, মুখগুলোকে বন্ধ করে দিয়েছে, সেগুলোকে ইরান প্রায় 50টি আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটিকে কি করছে, আবার নতুন করে রিভিল করেছে। তার মানে এগুলো প্রস্তুত এখন হামলার জন্য। মাটি ফুঁড়ে ভয়ঙ্কর মিসাইলগুলো এখন যে কোনো সময় একটা সুইচ টেপার সঙ্গে সঙ্গে শত্রুকে টার্গেট করবে। পাশাপাশি গাজা, সিরিয়া এবং লেবানন, এই 3টি দেশে দখলদারিত্ব বজায় রেখেছে আমাদের নেতা কাকু। নেতানিয়াহু আজ তার বাহিনী আইডিএফকে বলে দিয়েছে লেবাননে তাদের হামলা আরো বাড়াতে হবে এবং সম্প্রসারণ নীতি, দখলদার বা দখলদারিত্বের যেই তাদের টার্গেট, সেটাকে আরো বড় পরিসরে ছড়িয়ে দিতে হবে। নেতানিয়াহু নিজে বলছেন। আমি বুঝলাম না আজকে কি প্রবলেম হলো, ক্যামেরা বারবার আটকে যাচ্ছে কেন? আজকে তো বারবার জ্বালাচ্ছে ভাই, খবর বলে মজা পাচ্ছি না। তো নতুন করে নেতানিয়াহু তার নীতি ঘোষণা করেছেন এবং তার বাহিনীকে লেবাননে বড় হামলার নির্দেশ দিয়েছেন। এটা আরো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে এবং বলা যায় যে এটা যুদ্ধকে আরো কি বলবো বড় আকারে ছড়িয়ে দিবে মধ্যপ্রাচ্যে। আপনারা হয়তো আজকে একটা খবর পেয়েছিলেন যে কাতার, তারা ইরানকে হরমুজে টোল দেওয়ার ব্যাপারে তাদের সম্মতি জানিয়েছে। মানে কাতার ইরানের এই টোল নেয়ার ব্যাপারে তাদের সহমত প্রকাশ করেছে, যেটা আমেরিকার জন্য অনেক বড় ধাক্কা। যে কারণে আমেরিকা আজ ক্ষেপে গিয়ে বলছে সকল শর্ত বাতিল। তারা দুটো শর্ত বাইরে আর কোনো বিষয়ে কথা বলবে না। এখন বিশ্ব পরিস্থিতি আরেকটা যুদ্ধের দিকে যাচ্ছে। ট্রাম্পের এক এক সময় এক এক কথা। একবার বলছে ইরানে তাদের আক্রমণ ভুল ছিল, বোকামি হয়েছে, এই সিদ্ধান্ত তাদের সঠিক ছিল না। আবার তারা ইসরায়েলকে বাঁচাবার জন্য এই আক্রমণকে বৃহৎ পরিসরে ছড়িয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।